একটা রাত, একটা পরীক্ষা, একটা স্বপ্ন। রাত 3টে, অর্ণব তার ছোট্ট ঘরে বসে আছে, সামনে ডব্লিউবিসিএসের বই, চোখে ঘুম নেই, পরদিন সকালে পরীক্ষা। হঠাৎ সে ভাবলো, আমি ইতিহাস ভূগোল পড়েছি, কিন্তু আজকের খবর অপারেশন সিন্দুর, যেমন ড্রোন শিল্প, জিএসটিরা, এগুলো কি আসবে? এলো, ঠিকই এলো। পরীক্ষার হলে সে দেখলো 10টা প্রশ্নের মধ্যে 6টি সেই খবর থেকেই। অর্ণব উত্তর দিল, পাশ করলো, ডব্লিউবিসিএস অফিসার হলো। কারেন্ট অ্যাফেয়ার্স মানে শুধু খবর নয়, এটা তোমার ভবিষ্যৎ। ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। চলো আজকের 10টি এমসিকিউ শিখি, গল্পের ভিতর দিয়ে মাথায় গেঁথে যাবে চিরকালের জন্য। প্রথম প্রশ্ন হলো, ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান নির্মাণে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে বাদ দিয়ে বেসরকারি সংস্থাকে আরএফপি জারি করা হয়েছে। নিচের কোন সংস্থাটি শর্টলিস্টে নেই? উত্তর হবে মহিন্দ্রা অ্যারোস্পেস, এর মধ্যে নেই। বাকি ভারত ফোর্জ, লর্ডসেন এবং টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, এরা সবাই কিন্তু আছে। টিএলপি পেলো, মনে রাখবে, টিএলপি, টাটা, লর্ডসেন টিব্রো এবং ভারত ফোর্জ, কিন্তু এম পেলো না, দূরে রইল। কিছু তথ্য জেনে নিই। এএমসিএ তৈরি করেছে ডিআরডিওর অধীনে এডিএ, এর অধীনে এডিএ তৈরি করেছে, ডিআরডিওর অধীনে এডিএ তৈরি করেছে এএমসিএ। হ্যাল প্রতিষ্ঠা হয়েছিল 1940 সালে এবং এর সদর দপ্তর বেঙ্গালুরু। মনে রাখবে, এটি আত্মনির্ভর ভারতের মিশন এবং প্রোটোটাইপ পরীক্ষা হবে কিন্তু অন্ধ্রপ্রদেশে, মনে থাকবে, অন্ধ্রপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, অপারেশন সিন্দুরের পর ভারতের ড্রোন শিল্পে অভূতপূর্ব বৃদ্ধি দেখা গেছে। ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ড্রোনের সবচেয়ে বড় ক্রেতা কে হবে? ড্রোনের সবচেয়ে বড় ক্রেতা কে হবে? উত্তর হবে ভারতীয় আর্মি বা ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি। সেনাবাহিনীতে ইতিমধ্যে 10,000-এর বেশি কিন্তু ড্রোন কিনেছে, অলরেডি 10,000-এর বেশি ড্রোন কিনেছে। তথ্যের উৎস হিসেবে আমরা যদি দেখি, ডিএফআই বা ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া, এরা হলো তোমার এই তথ্য বার করেছে। এবং ড্রোন রুল 2021, এখানে বলা যায় ভারতের ড্রোন ব্যবহার এটা হচ্ছে ড্রোন ব্যবহারের মূল বিধিমালা বা রুলস। নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে ডিজিসিএ এর ফুল ফর্ম কিন্তু আমরা আগের দিন বলে দিয়েছি। আর রঘুবংশী এয়ারোস্পেস বা বিভি মায়া 398, এই কম্ব্যাট ড্রোনটি আন্তর্জাতিক বাজারে যাচ্ছে এখান থেকে, ইন্ডিয়া থেকে। রঘুবংশী এয়ারোস্পেসের বিভি মায়া 398 কম্ব্যাট ড্রোন আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। লক্ষ্য কি? চায়নার উপরে যে নির্ভরতা সেটাকে কমানো, চায়নাকে যে প্রভাব সেটাকে কমানো, বা চায়নার যে নির্ভরতা তা কমানো। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্ট অনলাইন গেমিং কোম্পানিতে 28% জিএসটি বৈধ বলে রায় দিয়েছে। এই রায়ের মূল আইনি যুক্তি কী ছিল? মূল আইনি যুক্তি ছিল, when money is stacked, online gaming becomes an actionable claim attracting GST. যখন টাকা বাজি রাখা হয়, স্ট্যাক মানে বাজি রাখা হয়, তখন অনলাইন গেমিং অ্যাকশনেবল ক্লেম হয়ে যায়, তাই জিএসটি তোমার প্রযোজ্য হয়ে যাবে। জিএসটি কার্যকর হয়েছিল 2017 1 জুলাই থেকে, মনে রাখবে 1 জুলাই। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে। ক্ষমতার ভিত্তি হচ্ছে অনুচ্ছেদ সেকশন 246A, এই সেকশনের আন্ডারে এটাকে ক্ষমতা দেওয়া হয়েছে। জিএসটির 5টি হার আছে আমরা জানি, একটা 0%, একটা 5%, একটা 12%, একটা 18%, আর একটা 28%। 28% যে প্রযোজ্য সেটা হচ্ছে অটোমোবাইল, তারপর তোমার লাক্সারিয়াস গুড, জুয়া, ক্যাসিনো, এগুলোতে তোমার 28% বসানো হয়। 49টি গেমিং কোম্পানিকে 1.12 লাখ কোটির জিএসটি নোটিশ দেওয়া হয়েছে, 1.12 লাখ কোটির। মাদ্রাজ হাইকোর্ট কিন্তু এর বিপরীত রায় বাতিল হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট যে বিপরীত রায় দিয়েছিল সেটাকে বাতিল করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রেশিও এসআইআর বৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কোন সাংবিধানিক অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে ভোটার তালিকা পরিচালনার ক্ষমতা দেয়? সেটার উত্তর হবে 324, আর্টিকেল 324। মনে রাখবে 324 ইলেকশন কমিশনের ক্ষমতার চাবিকাঠি। 324 ইলেকশন কমিশনের ক্ষমতার চাবিকাঠি হচ্ছে 324। এটা হলো তোমার নির্বাচন কমিশনের এই যে ক্ষমতা স্পেশাল ইন্টেন্সিভ রেশিও দেওয়া হয়েছে এই সেকশনের আন্ডারে।
পরীক্ষার জন্য মনে রাখবেন নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত ছিল 25শে জানুয়ারি 1950, 25শে জানুয়ারি 1950 মনে থাকবে। আর এখানে তোমার এনআরসি বা CAA 2019 এগুলো কিন্তু এর সাথে রিলেটেড, এগুলো একটু জানা প্রয়োজন। আমরা বারবার এই জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করেছি, সেই জন্য আজকে আমরা এগুলোতে ঢুকছি না। আদালত বলেছে আধার কার্ড এবং পাসপোর্ট প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। আধার আর পাসপোর্ট, আধারকে যে বাদ দেওয়া হয়েছিল সেটাকে গ্রহণযোগ্য করা হয়েছে, আর পাসপোর্টও গ্রহণযোগ্য করা হয়েছে। পাসপোর্ট তো ছিলই আগে, প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক এই আমাদের যে আর্টিকেলটা তোমার SIR নিয়ে হচ্ছে, যেহেতু 27 লাখ ভোটার এখনও ডিলিটেড আছে, সেগুলো ট্রিবিউনালে যাবে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফর ওয়েস্ট বেঙ্গল পয়েন্ট অফ ভিউ। পরবর্তী প্রশ্ন কি, ভারত 2টি সন্দেহভাজন ইবোলা সংক্রমণের পর বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করেছে। ইবোলা ভাইরাস EVD প্রথম কোন সালে কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? আমরা আগেই বলেছি এই সম্পর্কে, উত্তর হবে 1976, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। দেন জারি, তৎকালীন জায়ার বলা হয়, জায়ার যেটা বলা হয় তৎকালীন জায়ার, সেখানে হয়েছিল, তখন নাম ছিল জায়ার। মৃত্যুর হার ছিল 25 থেকে 90% এই ইবোলা ভাইরাসের জন্য হয়। ইবোলা ফিলো ভাইরাস পরিবারের ভাইরাস, আমরা অনেকবারই পড়েছি এগুলো। ছড়ায় কীভাবে? রক্ত ও শরীরের তরলের মাধ্যমে, ব্লাড আর শরীরের তরল যে আছে সেগুলোর মাধ্যমে, ব্লাড বা প্লাজমা। ভ্যাকসিন উপলব্ধ হয়, যে ভ্যাকসিন আছে তার নাম হচ্ছে এরভেভো, এটাও কিন্তু পড়িয়েছি আমরা আগে। এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশন বা AHO আর হোয়ের নির্দেশিকা মেনে কাজ করছে। ভারতে সক্রিয় আছে IHR 2005 বা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন 2005, এখানে ভারতের সক্রিয় আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বৈভব সূর্যবংশী IPL 2026 এলিমিনেটরে মাত্র 29 বলে 97 রান করে 15টি ছক্কা মেরেছেন, যে IPL-এর এক ইনিংসের সর্বাধিক ছক্কার রেকর্ড। তিনি কার আগের রেকর্ড ভেঙেছেন? উত্তর হবে তোমার ক্রিস গেলের এই রেকর্ড ছিল, সেটাকে ভেঙে দিয়েছে। এই জন্য যে রেকর্ড যেহেতু IPL-এ, সেগুলো আমরা কিন্তু অনেক IPL-এর কোশ্চেন স্কিপ করে গেছি, কিন্তু আজকে এটা জানা প্রয়োজন, যেহেতু এটা রেকর্ড ব্রেকিং একটা পারফরমেন্স। এবং সূর্যবংশীর রাজস্থান রয়্যালের হয়ে খেলে। IPL শুরু হয়েছিল 2008 সালে, BCCI প্রতিষ্ঠা 1928 সালে, সদর দপ্তর মুম্বাই। রাজস্থান রয়্যালসের ম্যাচে 47 রানে জয়ী হয়ে কোয়ালিফায়ার 2-তে উঠেছে। ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2026 ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় হয়েছিল, শ্রীলঙ্কা T20 ওয়ার্ল্ড কাপ, মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2026। এটি IPL ইতিহাসের দ্বিতীয় দ্রুততম 90+ ইনিংস, সবচেয়ে দ্রুততম, ঠিক আছে, 90+ ইনিংস। 100 যেহেতু হয়নি, 90-এর ঘরে রাখা হয়েছে। একসময় এটা ভাবা হয়েছিল যে হয়তো কেউ ভাঙতেই পারবে না, কিন্তু আমাদের ইন্ডিয়ান একজন প্লেয়ার সেটা ভেঙে দিয়েছে, এটা সত্যিই একজন গর্বের বিষয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাইজুস প্রতিষ্ঠা বাইজু রবীন্দ্রনকে সিঙ্গাপুর আদালত 6 মাসের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ কী ছিল? অ্যাসেট ডিসক্লোজার আদেশ লঙ্ঘন করা হয়েছিল, তোমার ভায়োলেশন অফ অ্যাসেট ডিসক্লোজার অর্ডার, এটার জন্য তাকে 6 মাসের জন্য কারাদণ্ড দিয়েছে। পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। তবে জিল্যাস ট্রাস্ট কোম্পানির এই মামলায় $150 মিলিয়ন বেশি ঋণ পরিশোধ না করা এবং সম্পদের তথ্য গোপন করার জন্য এটি তার বিরুদ্ধে এই অ্যাসেট ডিসক্লোজার আদেশ লঙ্ঘনের জন্য তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তদন্ত করেছে কি? NCLT এবং ED তদন্ত করেছে, এরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট NCLT। দেউলিয়া আইন IBC যে আইনের মাধ্যমে হয়, এটা ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016, এর মাধ্যমে করা হয় দেউলিয়া আইন। ED কাজ করে PMLA 2002 এবং FEMA এর মাধ্যমে তারা অধীনে কাজ করে। শিক্ষা এখান থেকে কী নেওয়া উচিত? বড় মূল্যায়নও কিন্তু কর্পোরেট শাসনের বিকল্প নয়। বাইজু নিয়ে একটা বড় ধরনের হাইপ ছিল একটা সময়, খুব বড় একটা ইনস্টিটিউশন তৈরি হয়েছিল ফর তোমার এডটেক কোম্পানি হিসেবে, কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। পরবর্তী প্রশ্ন হলো, ইরান স্টেট অফ হরমুজে জাহাজ চলাচলে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে বলে দাবি করেছে, যা যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। বিশ্বের কত শতাংশ তেল এই প্রণালী দিয়ে যায়? উত্তর হবে 20 থেকে 25%। আমরা আগেও পড়েছি এটা, কিন্তু প্রশ্ন হিসেবে অ্যান্সার হবে 20 থেকে 25। এমনি আমরা জানি 20%, যদি শুধু সিঙ্গেল ডিজিট থাকে তাহলে 20% অ্যান্সার হবে। যেহেতু রেঞ্জ আছে তাহলে 20 থেকে 25% তেল এখান থেকে যাতায়াত করে। মাত্র একটি প্রণালী কিন্তু বিশ্বের 1/5 তেল, বুঝতেই পারছো, পঞ্চমাংশ তেল
পরীক্ষার জন্য কিছু জানা দরকার। ভারতের মোট তেল আমদানি 8 থেকে 10% কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে। আর চাবাহার পোর্ট চুক্তি হয় 2016 সালে। চাবাহার হচ্ছে তোমার ইরানের একটি পোর্ট, এবং চায়নাকে তোমার মিলিফাই করার জন্য 2016-তে এই চাবাহার পোর্টের সাথে ওরা যেমন গদর পোর্টে করছিল, তো সেরকমই ইন্ডিয়া চাবাহার পোর্টে করছিল এটাকে নালিফাই করার জন্য। ভারতের কূটনৈতিক যোগাযোগ রেখেছে এসসিও আর সাংহাই কর্পোরেশন আর ব্রিক্সের মাধ্যমে, ঠিক আছে। আর সমুদ্রপথে আন্তর্জাতিক আইন যেটা আছে সেটা হচ্ছে UNCLOS, এই হচ্ছে তোমার এই আইনের আন্ডারে কাজ করা হয় সব কিছু। ইরান ইসরায়েলের উত্তেজনায় তেল সরবরাহ কিন্তু ঝুঁকিতে রয়েছে এখন। পরবর্তী প্রশ্ন, অসম বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পাস হয়েছে। ভারতে ইউসিসি বিল পাস করা প্রথম রাজ্য কোনটি? প্রথম রাজ্য কিন্তু হবে গোয়া, কিন্তু এখানে গোয়া যেহেতু নেই, গোয়া তোমার পর্তুগিজ আমল থেকে, ইংরেজদের আমল থেকেই শুরু। আমি ডেটটাও কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম, 4টে স্টেটে কিন্তু আমাদের এখনও ইউসিসি বিল চালু আছে, এবং লাস্ট আসাম সেখানে যুক্ত হয়েছে। আর এইখানে যে প্রশ্নটা করা হয়েছে যে প্রথম রাজ্য হিসেবে 2024 সালে উত্তরাখণ্ড একটি রাজ্য হিসেবে এখানে তোমার বিল পাস করেছে স্বাধীন ভারতে। তাহলে যদি গোয়া এখানে অপশনে থাকতো তাহলে কিন্তু গোয়া হতো অ্যান্সার, কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে কোন রাজ্য প্রথম ইউসিসি বিল পাস হয়েছে, কিন্তু গোয়া এখানে নেই সেহেতু উত্তরাখণ্ড হবে অ্যান্সার। হ্যাঁ, তো যদি এরকম উত্তর থাকে, কোশ্চেন থাকে যে স্বাধীন ভারতে প্রথম রাজ্য যে ইউসিসি পাস করেছে, তাহলেও হবে উত্তরাখণ্ড 2024 সালে। সংবিধানের ভিত্তি কি? 44 নম্বর ধারা বা 44 নম্বর সেকশন, ডিপিএসপি যেটা বলা হয়, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। সেখানে তোমার 40 নম্বর অনুচ্ছেদে কিন্তু এটা বলা ছিল যে ইউসিসি চালু করতে হবে। অনুচ্ছেদ 36 থেকে 51-র মধ্যে তোমার ডিপিএসপির সমস্ত ধারাগুলো আছে। গোয়ায় পর্তুগিজ আমল থেকে গোয়া সিভিল কোড চালু আছে, গোয়া সিভিল কোড মনে থাকবে। আর বর্তমানে ধর্মীয় ব্যক্তিগত আইন হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এটা পরিচালিত আছে। আর মুসলিম পার্সোনাল ল অ্যান্ড স্পেশাল ম্যারেজ 1954 এই দুটো চালু আছে বর্তমানে। তো সেটাকে ডিলিট করে এক জায়গায় নিয়ে আসা হবে ইউসিসিএলে 1955-1954 একটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, একটা মুসলিম পার্সোনাল ল অ্যান্ড স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। পশ্চিমবঙ্গ সরকার ইউসিসির কিন্তু বিরোধিতা করেছিল। এখন বর্তমান সরকার হয়তো নিয়ে আসতে পারে নতুন করে। আমেরিকার সেমিকন্ডাক্টর কোম্পানি মাইক্রন টেকনোলজি গুজরাটে সনন্দে $400 মিলিয়নেরও বেশি বিনিয়োগ করে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি পরীক্ষা কেন্দ্র নির্মাণ করেছে। মাইক্রনের সিইও সঞ্জয় মেহরোত্রা ভারতের কোন শহরের বংশোদ্ভূত? উত্তর হবে কানপুরের বংশোদ্ভূত। তিনি সুন্দর পিচাই এবং সত্য নাদেলার মতো $1 ট্রিলিয়ন কোম্পানির সিইও ক্লাবে প্রবেশ করেছেন। যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ তোমার 1 ট্রিলিয়ন সেরকম একটা কোম্পানির সিইওর ক্লাবে পড়েছে, যেমন সুন্দর পিচাই আর সত্য নাদেলা ছিল। আচ্ছা, প্রশ্ন থাকলো সুন্দর পিচাই সত্য নাদেলা কোন কোম্পানির তোমার সিইও? যেমন সঞ্জয় মেহরোত্রা মাইক্রন কোম্পানির সিইও, সেই হিসেবে পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছে এবং তার বাড়ি ইন্ডিয়ার কানপুরে। তো বাকি যে দুজনের কথা বললাম, সুন্দর পিচাই সত্য নাদেলা কোন কোম্পানির সিইও, কোথায় বাড়ি ইন্ডিয়ার, সেটাকে তোমাদের প্রশ্ন থাকলো তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 76,000 কোটি প্যাকেজ ঘোষণা করেছে 2021 সালে। কৌশল কি? চায়না +1। শুধু চায়না না, চায়নার বাইরেও চীনের বিকল্প হিসেবে উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতকে চিহ্নিত করা, ভারতের সেইভাবে প্রকল্প নিয়ে আসা। বিনিয়োগকারী টাটা ইলেকট্রনিক্স আর ফক্সকন মনে থাকবে, অ্যান্ড ফক্সকন বারবার তোমার নিউজে আসছে। আগের দিন অ্যাপেলের যে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে সেখানেও কিন্তু ফক্সকন এসেছিলো। মনে রাখবে এগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টারলিঙ্কিং, সেইভাবে আলাদা আলাদা করে মনে রাখতে হবে। মেক ইন ইন্ডিয়া প্রকল্প PLI স্কিম এখানে প্রচলিত আছে। আর এআইয়ের জন্য হাই ব্যান্ডউইথ মেমোরি চিপের চাহিদা কিন্তু বাড়ছে, যার জন্য এই ফক্সকন বা টাটা ইলেকট্রনিক্সের যে কোম্পানিগুলো যারা এখানে মাইক্রন টেকনোলজিতে তোমার ইনভেস্টমেন্ট করছে বা এখানে যারা করছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের ইন্ডিয়ার কিন্তু একটা দিশা তৈরি হবে, এআইতে যাতে পিছিয়ে না যায় ইন্ডিয়া, সেইভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে আজকে মোটামুটি আমাদের এইখানেই 10টা কোশ্চেন ছিল যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো আলোচনা করলাম। এবং আজকের যে 10টি প্রশ্ন শেষ হলো সেগুলো একবার দ্রুত মনে করে নিই। প্রথম ছিল AMCA, মাহিন্দ্রা নেই এখানে, TLB আছে। আর TLB কী কান্ট্রি সেগুলো আমি বলেছিলাম। তারপর ড্রোন ইন্ডিয়ান আর্মির সবচেয়ে বড় ক্রেতা। তারপর হচ্ছে GST, ড্রোন ছিল। তারপর GST ছিল, GST তোমার গেমিংয়ের জন্য
প্রয়োগ করা হয়েছে 28%। আর আর্টিকেল 324-এর আন্ডারে এসআইয়ের যে ক্ষমতা সেটাকে বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে। আর ইবোলা ভাইরাস তোমার 1976 সালে প্রথম ডিআরসিতে এসেছিল। ডিআরসি তখন জায়ার নাম ছিল। তারপর আইপিএল নিয়ে আমরা সূর্যবংশীর যে রেকর্ড সেটা বললাম, এবং আইপিএল 2008 সালে তৈরি হয়েছিল। রেকর্ড ছিল গেলকে ভেঙে দিয়েছে বাইজু, গেলের রেকর্ড ভেঙে দিয়েছে বাইজু অ্যাসেট ডিসক্লোজার লঙ্ঘনের জন্য। তার যে রবীন্দ্রন যিনি বাইজুর কোম্পানির মালিক, তাকে 6 বছরের জেল দেওয়া হয়েছে, জেলের টার্ম দেওয়া হয়েছে। এবং হরমুজ প্রণালী এখান থেকে 20 থেকে 25% তেল যাতায়াত করে। আর ইউসিসি প্রথম উত্তরাখণ্ডে চালু হয়েছিল ইউসিসি, এখন আসামে চলছে দ্বিতীয়। আর মাইক্রন সঞ্জয় মেহরোত্রা কানপুরে বাড়ি। এই 10টা পয়েন্টাস আমরা করে রেখেছিলাম। মনে রাখো, অর্ণবের গল্প তোমার গল্প হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার বিষয় না, এটি বোঝার বিষয়। তো সিভিল ফিউশনের সাথে থাকো এবং ইউটিউব সাবস্ক্রাইব করো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগ দাও। ডব্লিউবিসিএসের সাফল্য তোমারই হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রিপশন করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ, জয় বাংলা।